ইরানের ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করছে মার্কিন বাহিনী। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা করল ইরান। খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা। ইরানের সর্বোচ্চ নেতার হরমুজ প্রণালীতে টোল দেওয়ার প্রস্তাব বিবেচনা করছে ইউরোপ। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার টাইফুনের কবলে চীন। প্রায় ১৭ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে। ফিলিপাইনে ভূমিধসে ১৭ জনের মৃত্যু। ভারতের পশ্চিমবঙ্গে সোমবার থেকে কার্যকর হচ্ছে বিতর্কিত গুন্ডা দমন আইন। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ইরানের তৃতীয় দফার সামরিক অভিযান শেষ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করেছে। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজের সাম্প্রতিক হামলার কারণে ইরানি বাহিনীকে জবাবদিহির আওতায় আনতে এসব অভিযান চালানো হয়েছে। হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌসামরিক স্থাপনা, গোলাবারুদ সংরক্ষণাগার, যোগাযোগ ব্যবস্থা এবং উপকূলীয় নজরদারি কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মার্কিন বাহিনী আরও জানিয়েছে গেল এক সপ্তাহে ৩ দফা অভিযানে ইরানের ৩০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে বুশেহরের আসালুয়েহ, দেইর, বুশেহর, দাশতি ও তাঙ্গিস্তান শহরে বিমান হামলা হয়েছে। চলমান সংঘাতে ইরানের দক্ষিণাঞ্চলের এই প্রদেশটিতে একাধিকবার হামলা হয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন এসব হামলায় বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের এলাকা এবং কিছু বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম ইরানের লোরেস্তান প্রদেশের ভেইসিয়ান শহরের উপকণ্ঠে 2টি বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া পশ্চিম ইরানের খোন্দাব শহরের একটি সামরিক ঘাঁটিতেও রোববার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের তৃতীয় দফায় হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা করেছে ইরান। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তাদের প্রতিরক্ষা বাহিনী ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবেলায় কাজ করছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে নিরাপত্তাজনিত কারণে সে দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া জনগণকে বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় থাকার আহ্বান জানিয়েছে। ইরান বলেছে ওই অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে, তারা হামলা চালাবে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন তার উত্তরসূরি ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তিনি বলেছেন প্রতিশোধ ইরানি জাতির দাবি এবং এটি অবশ্যই নেওয়া হবে। প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেছেন খামেনির নিষ্পাপ রক্ত এবং সাম্প্রতিক যুদ্ধে নিহত সবার মৃত্যুর জন্য দায়ীদের জবাবদিহি করতেই হবে। অভিযুক্তদের পরিচয় ইরান জানে। এই প্রতিশোধ কোনো ব্যক্তি বা সরকারি কর্মকর্তার জীবনের উপর নির্ভরশীল নয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এসব তথ্য জানিয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের অটুট নিয়ন্ত্রণ আছে। শক্তি প্রয়োগ করেই এই নিয়ন্ত্রণ ধরে রাখা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে এমন মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই। তবে কোন প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেছেন কিংবা এর সঙ্গে সামরিক বা রাজনৈতিক পদক্ষেপের সম্পর্ক আছে কিনা তা স্পষ্ট করেননি। ইব্রাহিম রেজাইয়ের এই মন্তব্যে হরমুজ প্রণালী নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বেড়েছে, কারণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিনই বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন হয়। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের টোল নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। মতবিরোধ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ওমান সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে। তবে ইউরোপের দেশগুলো নেভিগেশন ফি অর্থাৎ জাহাজ চলাচলে পরিষেবার বিনিময়ে ফি দেওয়ার প্রস্তাব বিবেচনা করেছে। ইউরোপিয়ানরা বলছে টোল দেওয়া যেতে পারে, তবে তা বাধ্যতামূলক হবে না। অন্যদিকে ইরান একতরফাভাবে টোল আরোপ করুক এমনটি চাচ্ছে না ওমান। গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে আগ্রাসন শুরুর পর তেহরান হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। দেশটি এই পথে চলাচলকারী নৌযান থেকে টোল দাবি করছে। উল্লেখ্য, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। ওমানের পূর্বাঞ্চলীয় জলসীমায় হামলার শিকার একটি জাহাজে ভারতের 11 জন নাগরিক ছিলেন। এক বিবৃতি দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে জাহাজে থাকা 11 ভারতীয় নাগরিকের মধ্যে 10 জনকে উদ্ধার করা হয়েছে। এখনও একজন ভারতীয় নাগরিক নিখোঁজ আছেন। রোববার ভোরে ওমান উপকূলের কাছে জিএফএস গ্যালাক্সি নামে বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হওয়ার পর উদ্ধার অভিযান শুরু হয়েছে। বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোতে হামলা বন্ধ করতে হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরানের হামলায় জাহাজের ইঞ্জিন কক্ষের ক্ষতি হওয়ায় জাহাজটি অচল হয়ে পড়েছে।
হরমুজ প্রণালীতে ইরানের হামলা ও অন্যান্য পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে এবং আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপত্তার ঝুঁকিতে আছে, এমন অভিযোগ করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতি দিয়ে সৌদি মন্ত্রণালয় বলেছে, বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ, ইসলামী সহযোগিতা সংস্থার সনদ এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতির লঙ্ঘন। এসব হামলার কারণে আন্তর্জাতিক নৌপথে নিরাপদ ও অবাধ চলাচল বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথে এ ধরনের হামলা শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নয়, বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার টাইফুনের কবলে পড়েছে চীন। বাভি নামের এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি দেশটির উপকূলে আছড়ে পড়ার পর প্রায় ১৭ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। ফিলিপাইনে এই ঝড়ের প্রভাবে ভূমিধসে ১৭ জন মারা গেছেন। ঝড়টি শনিবার সন্ধ্যায় চীনের উপকূলীয় শহর তাইজোতে প্রথম আঘাত হানে। প্রায় ১,০০০ কিলোমিটার বিস্তৃত ঝড়টি মধ্যরাতে ওয়েনজোতে দ্বিতীয়বার আঘাত হানে। এ কারণে জোজিং প্রদেশে স্কুল, অফিস এবং সব ধরনের বহিরাঙ্গন কার্যক্রম বন্ধ আছে। প্রায় ৪০০ ফ্লাইট এবং বেশ কিছু ট্রেন যাত্রা বাতিল করা হয়েছে। গেল সপ্তাহে দক্ষিণ চীনে বয়ে গেছে টাইফুন মেসাক। সে ঝড়ের প্রভাবে মারা গেছেন ৩৯ জন। ইউক্রেনের রাশিয়ার ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ শিশুসহ আরও কয়েক ডজন মানুষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া শনিবার রাতভর ১২০টি ড্রোন ও ১২টি মিসাইল ছুড়েছে, যার মধ্যে ৬টি ছিল ব্যালিস্টিক মিসাইল। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোন ভূপাতিত করেছে, তবে ৬টি ব্যালিস্টিক মিসাইল আটকাতে পারেনি। মিসাইলগুলো বেসামরিক অবকাঠামোতে পড়েছে। এসব হামলায় রাজধানী কিয়েভে ভবন, অফিস ও একটি ধর্মীয় স্কুলের ক্ষতি হয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সামি শহরের মেয়র জানিয়েছেন, ছোড়া বোমা হামলায় এক মেয়ে শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। অপরদিকে দক্ষিণাঞ্চলে ওডেসাতে মিসাইলের আঘাতে মারা গেছেন ২ জন। ভারতের মহারাষ্ট্রের সাবেক সংসদ সদস্য বিনায়ক রাউত ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছেন তার পুত্রবধূ গিরিজা রাউত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, থানে জেলার এই ঘটনায় পুলিশ বিনায়ক রাউত, তার স্ত্রী, ছেলে ও স্থানীয় কাউন্সিলর গীতেশ রাউতের বিরুদ্ধে মহারাষ্ট্রের কুসংস্কার বিরোধী আইনে মামলা করেছে। গিরিজা রাউতের অভিযোগ, তার স্বামীর কথিত বন্ধ্যাত্বজনিত সমস্যার সমাধানের নামে তাকে বারবার তান্ত্রিকদের কাছে নেওয়া হয়েছে। এক পর্যায়ে তাকে জোরপূর্বক গোমূত্র পান করানো হয়। কুসংস্কারমূলক আচার পালন করতে তার মাথা থেকে চুলও ছিঁড়ে নেওয়া হয়। এ ব্যাপারে সাবেক এমপির পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। ভারতের পশ্চিমবঙ্গে আগামী সোমবার থেকে বিতর্কিত গুন্ডা দমন আইন কার্যকর হচ্ছে। শুক্রবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরে প্রশাসনিক বৈঠক ও জনসভায় এই ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ সময় তিনি আশাবাদ জানান, এই আইন কার্যকর হলে রাজ্যে সন্ত্রাস, দাঙ্গা হাঙ্গামা বন্ধ হবে। গেল ২৯ জুন পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে গুন্ডা দমন আইন নামে পরিচিতি পাওয়া ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল ২০২৬ পাস হয়। এই আইনে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধমূলক তৎপরতা বন্ধে যে কোনো সন্দেহভাজন অপরাধীকে ১ বছর পর্যন্ত আটকে রাখার বিধান আছে। অবশ্য মানবাধিকার কর্মী ও বিরোধী রাজনৈতিক দলগুলো এ বিধানে বিরোধিতা করছে। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার দেশটির আমিরে দেওয়ান বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, আল্লাহর ফয়সালা ও নিয়তির প্রতি পূর্ণ বিশ্বাস রেখে জাতির এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তার প্রতি রহমত প্রার্থনা করেছেন তিনি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ৫২ টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।